final stop, the ultimate solution. সবাইকে আজকের এই বিশেষ এক্সপ্লেনারে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের মূল আয়োজনে ঢুকে পড়া যাক। আজ আমরা বিগত কয়েক বছরের কম্পিটিটিভ পরীক্ষার ইংরেজি ভোক্যাবুলারির একেবারে গভীরে একটা দারুণ আর্কিওলজিক্যাল ডিগ বা প্রত্নতাত্ত্বিক খনন চালাবো। সোর্সে দেয়া তথ্য থেকে আমরা মূলত ফোকাস করব শব্দগুলোর একদম সঠিক বানান আর সমার্থক শব্দ বা সিনোনিমের ক্লাস্টারগুলোর ওপর। একটু টেকনিক খাটালে ভোক্যাবুলারি মনে রাখাটা যে কতটা সহজ হতে পারে সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। শুরুতেই এই অসাধারণ প্রশ্নটার দিকে একটু নজর দেয়া যাক। এটা সাম্প্রতিক একটা পরীক্ষার প্রশ্ন যেখানে দুটো সম্পূর্ণ ভিন্ন বাক্যের কনটেক্সটকে একটা মাত্র শক্তিশালী শব্দ দিয়ে রিপ্লেস করার দক্ষতা যাচাই করা হয়েছে। এখানে এক্সুবারেন্ট এবং ফেস্টিভ শব্দ দুটোকে রিপ্লেস করতে হবে। অপশনগুলোর দিকে তাকালেই বোঝা যায় পরীক্ষাটিতে কতটা সূক্ষ্মভাবে শব্দের অর্থ বোঝার ক্ষমতা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের আজকের এজেন্ডায় ঠিক কি থাকছে? আমরা একটা রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে এগোব। প্রথমে আমরা ডিকোড করব 2023 সালের শব্দভাণ্ডার, এরপর মাস্টার করব 2022 সালের এক্সাম ওয়ার্ডস, দেখব 2021 সালের ভোক্যাবুলারি চ্যালেঞ্জ এবং সবশেষে রিভিশন দেব 2020 সালের টার্মিনোলজি। চলুন একদম সাম্প্রতিক ডেটাসেট অর্থাৎ 2023 সালের এক্সাম ভোক্যাবুলারি দিয়ে শুরু করা যাক আর দেখি প্রশ্নগুলো ঠিক কিভাবে ফ্রেম করা হয়েছিল। আগের স্লাইডের সেই এবিউলেন্ট শব্দটাই কিন্তু এখানে মূল বিষয়, যা খুব নিখুঁতভাবে এক্সুবারেন্ট এবং ফেস্টিভ শব্দ দুটোকে প্রতিস্থাপন করে। এবিউলেন্ট শব্দটির বাংলা অর্থ হল উচ্ছ্বসিত বা প্রাণবন্ত। সোর্সে দেওয়া ব্র্যাকেটের ভিতরের এই সমার্থক শব্দগুলো বয়েন্ট, চিয়ারফুল এবং জয়ফুল যদি ভিজুয়ালি একসাথে মনে রাখা যায় তাহলে শব্দটির অর্থ চিরকালের জন্য মেমোরিতে গেঁথে যাবে। এবার অ্যাডজাঙ্ক্ট শব্দটি সঠিক বানানের দিকে ফোকাস করা যাক। বানানটা খেয়াল করুন, ADJUNCT। শব্দটির সাধারণ অর্থ হল কোনো কিছুর সংযোজন বা পরিপূরক, সাপ্লিমেন্ট বা অ্যাকম্পেনিমেন্ট। পরীক্ষার হলে এই ডি এবং জে এর কম্বিনেশনটা প্রায় কনফিউশন তৈরি করে। মনে রাখার সহজ উপায় হল ডি এবং জে এখানে একদম পাশাপাশি বসেছে। 2023 সালের পরীক্ষায় কিন্তু সরাসরি জানতে চাওয়া হয়েছিল ক্ল্যারভয়েন্ট বলতে ঠিক কী ধরনের ব্যক্তিকে বোঝায়। ক্ল্যারভয়েন্ট কথাটার বাংলা অর্থ হল অতীন্দ্রিয় দ্রষ্টা বা ভবিষ্যৎ বক্তা। সোর্সে তথ্য অনুযায়ী পরীক্ষার্থীদের যে উত্তরটি বেছে নিতে হয়েছিল তা হল অ্যাস্ট্রোলজার, মানে সরাসরি সিনোনিম না চেয়ে শব্দের প্রয়োগের ওপর ভিত্তি করে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ। এর পরের শব্দটা হল ভিক্যারিয়াস। এর মানে হল পরোক্ষ বা অন্যের অভিজ্ঞতার মাধ্যমে নিজে কিছু অনুভব করা। এখানে এই শব্দটির বানানের একটা মেন্টাল স্ন্যাপশট নিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। শব্দটিকে সরাসরি এর সমার্থক শব্দ, সেকেন্ডারি এবং ডেরিভেটিভের সাথে লিঙ্ক করে মনে রাখাটাই হল এটা আয়ত্ত করার সবচেয়ে কার্যকর টেকনিক। 2023 তো দেখলাম, এবার একটু পিছিয়ে 2022 সালের এক্সাম ওয়ার্ডসগুলোতে ঢোকা যাক আর দেখি এখানকার শব্দগুলো কতটা বৈচিত্র্যময়। এখানে অ্যাট্রসিটি বা নৃশংসতা শব্দটি এসেছে। খুব চমৎকারভাবে এই শব্দটিকে অ্যাবমিনেশন, এনর্মিটি এবং আউটরেজ এর মতো শক্তিশালী শব্দের সাথে ক্লাস্টার করা হয়েছে। এই ক্লাস্টারিংটা শব্দটার ওয়েট বা গুরুত্বের একটা সম্পূর্ণ আর নিরপেক্ষ চিত্র তুলে ধরে। এই ক্লাস্টারটা আসলেই অসাধারণ। কাভার্ড মানে হলো গোপন বা গুপ্ত। এটা অপেক্ষাকৃত একটা পরিচিত শব্দ, কিন্তু এটিকে ফার্টিভ, ক্ল্যান্ডেস্টাইন এবং সারপশেসের মতো অত্যন্ত জটিল সমার্থক শব্দের সাথে যুক্ত করা হয়েছে। এই ভিজুয়াল ম্যাপিংটা এই কঠিন শব্দগুলোকে সহজে মনে রাখতে দারুণভাবে সাহায্য করে। আর এই শব্দটা দেখুন, ফিলান্থ্রপিস্ট বা মানবদরদী। খুব সুন্দরভাবে শব্দটাকে ভেঙে সহজ কিছু ধারণায় বোঝানো হয়েছে। একজন ফিলান্থ্রপিস্ট হলেন একজন বেনিফ্যাক্টর, প্যাট্রন বা কন্ট্রিবিউটর। এভাবেই কঠিন শব্দকে সহজ কনসেপ্টের সাথে মিলিয়ে পড়াটা ভোক্যাবুলারি মনে রাখার অন্যতম সেরা উপায়। আর্কাইভের আরও গভীরে গেলে, মানে 2021 সালের চ্যালেঞ্জের নজর দিলে দেখা যায় সেবার বেশ কিছু দারুণ বর্ণনামূলক ভাষার ব্যবহার করা হয়েছিল। এই শব্দটার বানানে কিন্তু সবার একটু বিশেষ নজর দেওয়া দরকার। সুপারসিলিয়াস, SUPERCILIOUS, যার বাংলা অর্থ হল
অহংকারী। এই শব্দটি খুব নিখুঁতভাবে অ্যারোগেন্ট, কনসিটেড এবং পম্পাসের সাথে পেয়ার করা যায়। ভিসিসিটিউড বানানের দিক থেকে এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। এর অর্থ হল উত্থান-পতন বা পরিবর্তন। এখানে ডাবল এস রয়েছে, যা মাথায় রাখাটা খুব জরুরি। এর সমার্থক শব্দগুলো হল অল্টারেশন, ট্রান্সফরমেশন অথবা মিউটেশন। পরীক্ষায় ঠিক এই বাক্যটাই দেয়া হয়েছিল। যে কোনো শব্দকে একটা নির্দিষ্ট প্রসঙ্গের মধ্যে রেখে বিচার করার জন্য এমন বাক্য দেয়া হয় যা আমাদের পরবর্তী টার্গেট শব্দটির অর্থ বোঝা অনেক সহজ করে তোলে। আগের বাক্যে কনটেক্সটটা দেখার পর এটা একদম পরিষ্কার যে সিরেনিটি বা প্রশান্তি মানে হল কম্পোজার, ট্র্যাঙ্কুইলিটি এবং পিস। এই কাঠামোগত বিন্যাস শব্দগুলোকে একে অপরের সাথে কানেক্ট করতে দারুণ হেল্প করে। এবার একটু খেয়াল করুন, সোর্সে অফিশিয়াস শব্দটিকে কিভাবে ডিফাইন করা হয়েছে। এটা শুধু অফিশিয়াল বা দাপ্তরিক কোনো ব্যাপার নয়, বরং নির্দিষ্টভাবে এর অর্থ হল গায়ে পড়ে মাতব্বরি করা। এর সিনোনিমগুলো হল বাম্পশিয়াস, সেলফ অ্যাসর্টিভ এবং ডিকটেটোরিয়াল। এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা খুবই জরুরি। তো আমাদের এই শব্দ খনন কাজের একেবারে শেষ স্তরে আমরা চলে এসেছি। 2020 সালের পরীক্ষায় বেশ কিছু অত্যন্ত শক্তিশালী নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছিল। প্রশ্নপত্রে জেনোসাইড বা গণহত্যা শব্দটিকে খুব স্পষ্টভাবে এবং নিরপেক্ষভাবে মাসাকা এবং হলোকাস্টের মতো কঠিন প্রতিশব্দের সাথে যুক্ত করা হয়েছে। এই সরাসরি পেয়ারিংটা আমাদের সোর্সের ডেটাকে কোনোরকম ফিল্টার ছাড়াই বুঝতে সাহায্য করে। এরপরেই রয়েছে ইম্প্যাশনড, যার অর্থ হল অত্যন্ত আবেগপূর্ণ। দারুণ একটা ক্লাস্টার তৈরি হয়েছে এখানে, ইমোশনাল, হোল হার্টেড এবং প্যাশনেটকে একসাথে রেখে। এই জায়গাটাতে একটু সতর্ক হতে হবে। শব্দটা হল ক্লাইম্যাটিক, শেষে আছে CTIC। এটি মূলত কোনো কিছুর ফাইনাল, এন্ডিং, ফিনিশিং অথবা ক্লোজিং মুহূর্তকে নির্দেশ করে। এটি আবহাওয়ার সংক্রান্ত শব্দ থেকে সম্পূর্ণ আলাদা, যা পরীক্ষার একটা অত্যন্ত জনপ্রিয় ট্র্যাপ। তাই বানানটা খেয়াল রাখা মাস্ট। এই টেবিলটাতে 2020 সালের এতক্ষণ আলোচনা করা শব্দগুলোর একটা ম্যাপ তৈরি করা হয়েছে। পরীক্ষায় ঠিক কোন শব্দের সাথে কোন প্রতিশব্দগুলো টেস্ট করা হয়েছিল এক নজরে তার একটা কুইক রিভিউ দেওয়ার জন্য এটা জাস্ট পারফেক্ট। এভাবেই সুসংগঠিতভাবে তথ্য চোখের সামনে থাকলে তা মনে রাখা সবচেয়ে সহজ হয়। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে 2020 সালের পেপার থেকে একটা শেষ চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থট রেখে যাচ্ছি। প্রশ্নটা দেখুন, যদি অ্যানালগাস শব্দটির অর্থ সদৃশ, প্যারালেল, সিমিলার বা রিলেটেড হয়, তবে এই 4টি অপশনের মধ্যে কোনটি চূড়ান্ত সঠিক উত্তর হবে? একটু মাথা খাটালেই কিন্তু বোঝা যায় উত্তরটি হবে কম্প্যারেবল। এভাবেই কনটেক্সট বুঝে শেখা আমাদের চিন্তাশক্তিকে আরও শানিত করে। দারুণ এক উদ্যম নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা 2015 থেকে 2019 সালের WBCS প্রিলিমিনারির প্রশ্নপত্র ঘেঁটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি নিয়ে একটা স্ট্র্যাটেজিক আলোচনা করতে যাচ্ছি। এটা কিন্তু নিছক কোনো বোরিং শব্দের তালিকা নয়, বরং বিগত বছরের প্যাটার্ন বুঝে আগামী পরীক্ষার জন্য নিজেকে একদম সলিডভাবে প্রস্তুত করার একটা দারুণ সুযোগ। তো এই শব্দগুলোর অর্থ আর বিশেষ করে এদের একদম সঠিক বানানগুলো আয়ত্ত করা কেন এতটা জরুরি, সেটা প্রথমে একটু ক্লিয়ার করে নিই। দেখুন, পরীক্ষকরা ইচ্ছে করে এমন সব শব্দ বেছে নেন যেগুলো দেখতে খুব সাধারণ মনে হলেও এদের বানান বা ভেতরের অর্থ বেশ প্যাঁচানো থাকে। তাই এই নির্দিষ্ট শব্দগুলো যদি আপনি নিখুঁতভাবে মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে পরীক্ষার হলে সেটা যে কতটা অ্যাডভান্টেজ দেবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, চলুন দেখে নিই আজ আমরা কিভাবে এগোব। আমরা পুরো জিনিসটাকে 4টি থিমে ভাগ করেছি। 1. দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলার শব্দ। 2. শিল্প, সংস্কৃতি এবং শৈলী। 3. উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্যের সংজ্ঞা এবং 4. সাফল্যের ধ্বনি। এইভাবে থিম অনুযায়ী শব্দগুলো শিখলে এদের অর্থ আর বানান মনে রাখাটা আক্ষরিক অর্থে জলের মতো সোজা হয়ে যাবে। 1. দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলার শব্দ। শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, যেখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো কঠিন বা সমস্যাসংকুল পরিস্থিতিকে বোঝাতে ব্যবহৃত হয়। স্ক্রিনের এই প্রশ্নটা দেখুন, 19 সালের প্রশ্ন। বিলিগার্ডের অর্থ কী? উত্তরটা রিভিল করার আগে আপনি নিজে একবার গেস করার চেষ্টা করুন তো। অপশনগুলো খেয়াল করেছেন? বিলিটলড বা বেনিফিটেডের মতো শব্দগুলো দিয়ে পরীক্ষকরা কিন্তু খুব চালাকির সাথে একটা ফাঁদ পেতেছেন, যাতে একটু অসতর্ক হলেই আপনি ভুল উত্তর দাগিয়ে আসেন।
সঠিক উত্তরটা হচ্ছে ট্রাবলড। হ্যাঁ, বিলিগার্ড মানে হল সমস্যাগ্রস্ত বা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়া। এবার এই জটিল বানানটার একটা মানসিক ছবি তুলে নিন। বানানটা হল BEALEAGURED। খুব সহজে মনে রাখার টেকনিক হল মাঝখানের লিক শব্দটাকে আলাদা করুন, তার আগে বসান বি আর শেষে রেড। ব্যাস, এই ট্রিকটা মাথায় রাখলে বানানটা আর কোনোদিন ভুল হবে না, গ্যারান্টি। এবার বিশৃঙ্খলার থিমের সাথে যুক্ত ২০১৬ সালের আরেকটা চমৎকার প্রশ্ন দেখা যাক। এমব্রগলিওর সমার্থক শব্দ কি? এখানেও অপশনগুলো এমনভাবে দেওয়া যেন মনে হবে এটা কোনো শব্দদূষণ বা ভুল স্বীকারোক্তি টাইপের কিছু। মানে ওই কাকাফনি বা কনফেশনের মতো শব্দগুলো দিয়ে জাস্ট আপনার ফোকাসটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আসল ব্যাপারটা হলো এমব্রগলিও শব্দটার অর্থ হলো একটা ভীষণ জটিল বা বিভ্রান্তিকর পরিস্থিতি। আর বানানটার দিকে একটু ভালো করে তাকান, খেয়াল করেছেন মাঝখানে একটা জি লুকিয়ে আছে, যার উচ্চারণ কিন্তু একদম সাইলেন্ট থাকে। IMBROGLIO। পরীক্ষার হলের ওই প্রেসারে এই লুকানো জিটা ভুলে যাওয়ার চান্সই বেশি, তাই এটা এখনই মাথায় ভালো করে গেঁথে নিন। 2. শিল্প, সংস্কৃতি এবং শৈলী। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যা প্রমাণ করে যে পরীক্ষায় কত ঘন ঘন শিল্প এবং সংস্কৃতি সম্পর্কিত পরিভাষাগুলো থেকে প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। ফরাসি ভাষা থেকে ধার করা শব্দ বা শিল্প সংস্কৃতি দুনিয়া থেকে আসা শব্দগুলোর প্রতি পরীক্ষকদের একটা আলাদা দুর্বলতা আছে। ২০১৭ এবং ২০১৫ সালের প্রশ্নপত্রে এই শব্দগুলোর উপস্থিতি তারই প্রমাণ। এখন এখানকার সবচেয়ে মজার বিষয় হল কিভাবে প্রসেস অফ এলিমিনেশন বা বাদ দেওয়ার পদ্ধতিটা কাজ করে। আল্লাহ মোডের সাথে কোনো কিছুর দাম কম হওয়া, এক্সপেন্সিভ হওয়া বা সুবিধাজনক হওয়ার কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এটা আক্ষরিক অর্থেই ফ্যাশনেবল বা আধুনিক চলতি রীতিকে বোঝায়। ফরাসি এই শব্দগুচ্ছটা স্টাইল বা ফ্যাশনের একদম পারফেক্ট সমার্থক। ২০১৫ সালের পেপার থেকে পাওয়া আরেকটা দারুণ শব্দ হল জনরা। এর মানে হল সাহিত্য বা শিল্পের একটা নির্দিষ্ট ক্যাটেগরি বা ধরন। মজার ব্যাপার হল পরীক্ষায় এর অপশন হিসেবে এ গ্র্যান্ড ট্যুর বা এ লং লিস্টের মতো একদম অদ্ভুত সব জিনিস দেওয়া হয়েছিল, যেগুলো সহজেই বাদ দেওয়া যায়। বানানটা ছোট হলেও শুরু হয় জি দিয়ে, GENRE। এই ট্রিকি স্টার্টটা মনে রাখা কিন্তু খুব জরুরি। 3. উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্যের সংজ্ঞা। এই অংশে আমরা মূলত সেই সব বিশেষণ নিয়ে আলোচনা করব যা মানুষের কোনো বিশেষ বা চরম গুণাবলীকে বর্ণনা করতে ব্যবহার করা হয়। ২০১৯ সালের এই প্রশ্নটা সত্যি বেশ চ্যালেঞ্জিং। ইনডিফ্যাটিগেবলের সমার্থক শব্দ কি? এখানে ইনডমিটেবল শব্দটাকে একটা মারাত্মক ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ দেখুন, ইনডিফ্যাটিগেবল আর ইনডমিটেবল শুনতে বেশ কাছাকাছি লাগে, আর দুটোই মানুষের কোনো প্রবল মানসিক জোরের সাথে সম্পর্কিত। কিন্তু এদের আসল অর্থ পুরো আলাদা। ইনডিফ্যাটিগেবলের একদম স্পেসিফিক অর্থ হল অক্লান্ত, মানে যার কোনো ক্লান্তি নেই। ইংরেজিতে যাকে আমরা বলি টায়ারলেস। এবার এই বেশ বড়সড় বানানটার দিকে একটু নজর দিন। ফ্যাটিগ বা ক্লান্তি শব্দটার সাথে রিলেট করে বানানটা মনে রাখুন। INDEFATIGABLE। বারবার বলছি, এই বানানগুলো কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করবেন। ২০১৬ সালের এই প্রশ্নটা থেকে পরিষ্কার বোঝা যায় যে পরীক্ষকরা কিভাবে একই রকম ফ্রেজ বারবার ব্যবহার করে আপনাদের কনফিউজ করতে চান। দেখুন, এখানে প্রত্যেকটা অপশনের শুরুতেই মোস্ট শব্দটা বসিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো আপনি যদি কুইন্টেসেনশিয়ালের আসল অর্থ না জানেন, তাহলে শুধু আন্দাজে ঢিল মেরে সঠিক উত্তর দেওয়াটা আক্ষরিক অর্থেই অসম্ভব। আসলে কুইন্টেসেনশিয়াল মানে হলো কোনো কিছুর সবচেয়ে নিখুঁত বা পারফেক্ট উদাহরণ। বানানটার দিকে একটু ফোকাস করুন তো। খেয়াল করেছেন এখানে পরপর দুটো এস আছে, QUINTESSENTIAL। এই ডবল এসের জায়গাটাতেই কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়। তাই এই পার্টিকুলার শব্দটা একদম জলের মতো মুখস্থ করে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 4. সাফল্যের ধ্বনি। এবার আমাদের শেষ বিভাগ, যেখানে ২০১৬ সালের প্রশ্নপত্রে আসা একটি অত্যন্ত অনুভূতিমূলক শব্দ নিয়ে আমরা কথা বলবো। ম্যালিফ্লুয়াস শব্দটার জন্য আসা এই প্রশ্নটা দেখুন।
এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো একে অপরের একদম বিপরীত। এই ধরনের অপশনের মধ্যে থেকে সঠিক অর্থটা খুঁজে বের করাটা কিন্তু একটা বেশ মজাদার গেমের মতো। পরীক্ষকরা এখানে একটা দারুণ ট্রিক প্লে করেছেন। যারা উত্তর না জেনে ব্লাইন্ডলি গেস করবে তাদের ফাঁদে ফেলার জন্য মূল উত্তরের ঠিক উল্টো অর্থ বোঝায় এমন একটা শব্দ, মানে ক্যাকোফনিক বা শ্রুতিকটু, অপশনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। একদম ক্লাসিক ফাঁদ যাকে বলে। তো ব্যাপারটা হলো, মেলিফ্লুয়াস কথাটার আসল অর্থ হলো সুমধুর বা সুইট সাউন্ডিং, আর এর বানানটায় একটা ডাবল এল আছে, খেয়াল রাখবেন। MELLIFLUOUS। এই বানানটা আর অর্থটা একবার মাথায় সেট করে নিলে পরীক্ষায় এই মিষ্টি শব্দটার উত্তর দেওয়া আপনার জন্য সত্যি খুব সহজ হয়ে যাবে। দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি। তো শুরুতে আমরা যে কথাটা বলেছিলাম, চলুন সেখানে আবার ফিরে যাই, তবে এবার একটা নতুন শেখার শব্দ ব্যবহার করে। বিগত বছরের শব্দভাণ্ডার আয়ত্ত করা হল পরীক্ষায় সাফল্যের কুইন্টেসেনশিয়াল বা সবচেয়ে নিখুঁত চাবিকাঠি। ঠিক এইভাবে নতুন শেখা শব্দগুলোকে যদি আমরা আমাদের প্রতিদিনের কথায় ব্যবহার করি, তাহলে সেগুলো আর কখনোই ভুলব না। সব শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বিগত বছরের এই মারাত্মক ইম্পর্ট্যান্ট শব্দ আর বানানগুলোর প্যাটার্ন চিরতরে আয়ত্ত করার জন্য আজ কি আপনারা একটা ইনডেফিটেগেবল বা অক্লান্ত মানসিকতা নিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন? এই প্রশ্নটা দিয়েই আজকের বিশ্লেষণটা আমরা এখানেই শেষ করছি। এই দারুণ দারুণ শব্দগুলোর চর্চা চলুক পুরোদমে। আজ আমরা 2010 থেকে 2014 সালের WBCS প্রিলিমসের ইংরেজি সমর্থক শব্দের ওই কুখ্যাত সেকশনটা নিয়ে একটু কাটাছেঁড়া করব। হ্যাঁ, একটা নিরস ভোক্যাবুলারি লিস্টকেই আজ আমরা একটা দারুণ মেমোরি গেমে বদলে ফেলতে যাচ্ছি। তো কাজটা সহজ করতে আমরা আজকের এই 15টা টার্গেট শব্দকে 4টে মজার থিমে ভাগ করে নেব। আচরণ ও মেজাজ, ভুল ও ধ্বংস, স্পষ্টতা ও শ্রেষ্ঠত্ব, এবং সবশেষে প্রকৃতি ও নিরাময়। চলুন আমাদের প্রথম থিম দিয়ে শুরু করা যাক, মানুষের অদ্ভুত কিছু আচরণ আর মেজাজ। স্ক্রিনের এই ল্যাক্রিমোজ বানানটার দিকে একটু ভালো করে খেয়াল করুন তো, বিশেষ করে ওই CH আর Y। এই অক্ষরগুলোর ছবিটা মনের মধ্যে একদম গেঁথে নিতে হবে। 2010 সালের পরীক্ষায় আসা এই শব্দটার মানে হল ক্রন্দনশীল, অর্থাৎ কথায় কথায় যার চোখে জল চলে আসে। বাংলা অর্থটা মাথায় রাখলে এটা ভোলা কিন্তু বেশ কঠিন। আর এটাকে চিরকালের মতো মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। ভাবুন তো, কেউ একজন কাঁদছে কারণ তার কাছে চোখ মোছার কোনো টিস্যু নেই, অর্থাৎ সে ল্যাক্রিমোজ, কারণ সে ল্যাকিং আর টিস্যু। কেমন, বেশ মজার না? এবারে 2011, 2013 আর 2014 সালের আরও 3টে ক্লাসিক শব্দ দেখে নেওয়া যাক। বিজার মানে অদ্ভুত, কোয়ার মানে অস্বাভাবিক, আর ইনসিপিড মানে একদম নিরস বা পানসে। এই বাংলা অর্থগুলো কিন্তু মস্তিষ্কের কগনিটিভ লোড এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয়। একবার ছোট্ট করে চোখ বুলিয়ে নিই। ল্যাক্রিমোজ, বিজার, কুয়ার আর ইনসিপিড, এই 4টে শব্দকে এক ফ্রেমে দেখলে এগুলো একটা সিঙ্গল চাঙ্ক হিসেবে আমাদের মেমোরিতে সুন্দরভাবে সেভ হয়ে যাবে। এবার আমাদের দ্বিতীয় থিম, ভুল ও ধ্বংস। এই পর্বের শব্দগুলো একটু ডার্ক। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ওই ক্যাকো প্রিফিক্সটা। এটা এমন একটা স্পেলিং রুট যেটা জানলে অনেক শব্দের অর্থ এমনিতেই বোঝা যায়। যেমন ধরুন 2012 সালে আসা এই শব্দটা। ক্যাকোগ্রাফির আক্ষরিক অর্থই হল বানান ভুল। ভাবা যায় একটা ভোকাবুলারি টেস্টে বানান ভুল নিয়ে প্রশ্ন। এটা একটা দারুণ ট্র্যাপ। জীবনেও যাতে এই শব্দটা ভুল না হয় তার জন্য ক্যাকোগ্রাফিকে আমরা এর একদম উল্টো শব্দ ক্যালিগ্রাফির সাথে মিলিয়ে মনে রাখব। খুব সিম্পল, ক্যাকোগ্রাফি মানে হলো খারাপ ক্যালিগ্রাফি। এবারে এই এমবেজেল শব্দটার মাঝখানের ডাবল জেডের দিকে ভালো করে নজর দিন। স্পেলিং টেস্টের সময় ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু আমরা খেয়েই হারিয়ে ফেলি, আর ইজি মার্কসগুলো হাতছাড়া হয়ে যায়। পরীক্ষার জন্য আরও 4টে হেভিওয়েট শব্দ রয়েছে এখানে। চুরি বা আত্মসাৎ করা বোঝাতে এমবেজেল, ছদ্মবেশের জন্য ইনকগনিটো, অনিচ্ছকৃত ভুলের ক্ষেত্রে ইনঅ্যাডভার্টেন্ট, আর ক্ষতি করার ইংরেজি হল মার। বাংলা অর্থগুলো মাথায় থাকলে এগুলো আর কখনোই কনফিউজ করবে না। চলুন একটু দম নিয়ে এই 5টা শব্দের দ্রুত চোখ বুলিয়ে নিই।
আমাদের ভুল এবং প্রতারণা বিষয়ক এই পুরো চাংটা মস্তিষ্কের হার্ড ড্রাইভে একদম পাকাপাকিভাবে সেভ করে ফেলা দরকার। তৃতীয় থিমে এসে আমরা একটু পজিটিভ দিকে যাব, স্পষ্টতা ও শ্রেষ্ঠত্ব। 2014 সালের দুটো শব্দ, টোর ডে ফোর্স যার মানে মাস্টারপিস এবং লুসিড মানে স্পষ্ট, আর তার সাথে 2011 সালের শব্দ এক্সপ্লিসিট বা বিস্তারিত। খেয়াল করলে দেখবেন এই তিনটে শব্দই অসাধারণ আর নিখুঁত কোনো কাজের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবারও এই তিনটে শব্দকে একসাথে একটা গ্রুপ হিসেবে দেখলে পরীক্ষার হলে অপশন দেখা মাত্রই সঠিক উত্তরটা চোখের সামনে ভেসে উঠবে। এবার আমাদের চতুর্থ এবং শেষ থিম, প্রকৃতি, নিরাময় এবং মিশ্রণ। 2011 সালের এই শব্দটা কিন্তু বানানের ক্ষেত্রে একটা বিশাল বড় ফাঁদ, তাই স্ক্রিনের এই পটপুরি শব্দটার ডবল আর এর দিকে চোখটা একদম আটকে রাখুন। 2011 সালের পরীক্ষায় প্রশ্নটা ছিল, দ্য কনসার্ট ওয়াজ আ পটপুরি অফ ইভেন্টস। চারটা দেখলেই বোঝা যাচ্ছে এর সঠিক সমার্থক শব্দটা হবে মেডলি, অর্থাৎ বিভিন্ন জিনিসের একটা দারুণ মিশ্রণ। সবশেষে 2013 সালের দুটো শব্দ, ডিসিডিউয়াস বা পর্ণমোচী গাছ আর অ্যানোডাইন মানে হল বেদনা উপশমকারী কোনো মলম। প্রকৃতি আর নিরাময়কারী এই কনসেপ্টগুলো বাংলায় ট্রান্সলেট করে নিলে জলের মতো পরিষ্কার হয়ে যায়, তাই না? ব্যাস, আমাদের চতুর্থ এবং শেষ মেমোরি রুমের কাজও কিন্তু শেষ। এই শেষ তিনটে শব্দ আমাদের মেন্টাল ভল্টে একদম নিরাপদে লক হয়ে গেল। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে স্ক্রিনের এই আল্টিমেট চ্যালেঞ্জটা নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, এই 15টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ কি সত্যি মেমোরিতে লক হলো? আশা করছি আগামী WBCS পরীক্ষায় এই শব্দগুলো দেখলে আর ভয় করবে না। আরও অনেক নতুন কিছু জানার আগ্রহ নিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি ডাইভ দেব 2006 থেকে 2009 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WCS প্রিলিমিনারির প্রশ্নপত্রে। সেখানে আসা 8টি বেশ জটিল ইংরেজি শব্দ আমরা ডিকোড করব। মজার ব্যাপার হলো শুধু মুখস্থ নয়, দারুণ কিছু ট্রিক্স দিয়ে আমরা এগুলো চিরকালের মতো মাথায় গেঁথে ফেলব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার সুবিধার জন্য এই 8টি শব্দকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে আকার এবং শব্দ, তারপর ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং শেষে ভুল এবং পরিণতি। এই ধরনের গ্রুপিং ব্রেনকে অনেক দ্রুত ইনফরমেশন মনে রাখতে সাহায্য করে। প্রথমেই আসা যাক আমাদের প্রথম থিমে, আকার এবং শব্দ। এখানে আমরা বিশাল আকার এবং গভীর শব্দ বোঝায় এমন কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড নিয়ে কথা বলবো। আমাদের লিস্টের প্রথম শব্দটা 2007 সালের পরীক্ষায় এসেছিল, এনর্মাস, যার বাংলা অর্থ হল বিশাল। এখন প্রশ্ন হলো, এটা মনে রাখবেন কিভাবে? খুব সিম্পল। এনর্মাস শব্দটাকে একটু ভেঙে এক্সট্রা নর্মাল সাইজ হিসেবে চিন্তা করুন। ENOR মাউস আর এক্সট্রা নর্মাল শুনতে বেশ কাছাকাছি লাগছে, তাই না? এই মিলটায় পরীক্ষার হলে আপনার ব্রেনে স্ট্রাইক করবে। পরীক্ষার প্রশ্নপত্রের অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে হেলদি, টল, জিগ্যান্টিক আর বিগ দেওয়া ছিল। একটু ভেবে দেখুন তো, বিশাল আকার বোঝাতে এখানে কোনটা সবচেয়ে পারফেক্ট? একদম ঠিক, জিগ্যান্টিক। কারণ শুধু হেলদি বা টল দিয়ে তো আর বিশালত্ব বোঝায় না, তাই আমাদের সঠিক সমার্থক শব্দ হবে জিগ্যান্টিক। এবার একটা দারুণ ব্যাপার খেয়াল করুন। ঠিক আগের বছর মানে 2006 সালের পরীক্ষাতেও প্রায় একই রকম একটা শব্দ এসেছিল, ইমমেন্স, যার অর্থও কিন্তু সেই বিশাল। তবে এখানে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে বানানটার ক্ষেত্রে। খেয়াল রাখবেন মাঝখানে কিন্তু ডবল এম আছে। আর এটা মনে রাখার ট্রিকটা হলো আই এম ইমমেন্স, মানে ধরে নিন আই মিন ম্যাসিভ। এই ছোট ট্রিকটা মনে রাখলে বানান আর অর্থ দুটোই আপনার ক্লিয়ার থাকবে। পরীক্ষায় কিভাবে একই ধরনের থিম রিপিট হয়, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। 2006 সালের পেপারে ইমমেন্সের সমার্থক শব্দ হিসাবে হিউজ আর ভ্যাস্টের মতো অপশন দেওয়া হয়েছিল। ঠিক পরের বছরও কিন্তু এক্সামিনাররা ওই বিশালত্ব বা ম্যাসিভ স্কেলের কনসেপ্টেই জানতে চেয়েছিলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 2006 সালে আসুক ইমেন্স বা 2007 সালে এনর্মাস, পরীক্ষার ফোকাস কিন্তু একটাই, সেই বিশাল আকার বা মাসিভ স্কেলের ধারণাটাই বারবার ঘুরে ফিরে আসছে। এই প্যাটার্নগুলো একবার ধরতে পারলে প্রিপারেশন যে কতটা ইজি হয়ে যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার 2009 সালের একটা শব্দের দিকে নজর দেয়া যাক। শব্দটা হলো সনোরাস। এর বাংলা অর্থ বেশ সুন্দর, সুগভীর বা খুব শ্রুতিমধুর কোনো শব্দ।
এটা মনে রাখা তো সবচেয়ে সোজা। শব্দের শুরুতে যে সন আছে সেটাকে আমাদের পরিচিত অডিও ব্র্যান্ড সোনির সাথে কানেক্ট করে নিন। মানে সোনি স্পিকার থেকে একটা সনোরাস বা সুগভীর আওয়াজ বের হচ্ছে, ব্যাস, আর জীবনও ভুলবেন না। 2009 সালের প্রশ্নপত্রে অপশনগুলো ছিল বেশ ট্রিকি: লাউড, শ্রিল, হার্শ আর ফুল অ্যান্ড ডিপ। কিন্তু আমাদের ওই সোনি স্পিকারের সুগভীর আওয়াজের কথা মাথায় রাখলে খুব সহজেই বোঝা যায় যে ফুল অ্যান্ড ডিপ হলো এখানকার একদম পারফেক্ট সমার্থক শব্দ। লাউড বা হার্শের মতো কর্কশ শব্দ কিন্তু এখানে একদমই খাটবে না। বেশ, এবার আমরা মুভ করছি আমাদের দ্বিতীয় থিমে, ব্যক্তিগত বৈশিষ্ট্য। এখানে আমরা মানুষের চরিত্র আর আচরণ বোঝায় এমন কিছু শব্দ এক্সপ্লোর করব। 2009 সালের পেপারে আসা একটা দারুণ শব্দ হল ভিভেশিয়াস, যার বাংলা অর্থ প্রাণবন্ত। জানেন কি, এই শব্দটার শেকড় লুকিয়ে আছে ল্যাটিন শব্দ ভিভার মধ্যে। ভিভা মানেই হল জীবন বা লাইফ। তো মনে রাখা লজিকটা খুব স্ট্রেটকাট। ভিভা মানে জীবন, যা একজন মানুষকে জীবনে ভরপুর বা একদম প্রাণবন্ত করে তোলে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? পরীক্ষাতে একদম ডিরেক্ট লাইভলি, ফুল অফ লাইফ অপশনটাই দেওয়া হয়েছিল। ভাবুন একবার, ভিভা মানে লাইফ। আমাদের এই ট্রিকটা একদম ম্যাজিকের মতো সঠিক উত্তরের সাথে হুবহু মিলে যাচ্ছে। শব্দের রুট বা উৎপত্তি জানা থাকলে উত্তর বের করা যে কতটা সহজ হয়, এটা তার একটা পারফেক্ট এক্সাম্পল। একটু পিছিয়ে 2006 সালের প্রশ্নপত্রে ফিরে যাই। সেখানে একটা শব্দ ছিল কানিং, যার অর্থ ধূর্ত বা চালাক। এখানে কিন্তু স্পেলিং নিয়ে একটু সাবধান, বানানে একটা ডাবল এন আছে, যেখানে অনেকেই সিলি মিস্টেক করে বসেন। এটা মনে রাখার দারুণ একটা সূত্র হল কানিংলি ক্রাফটি, মানে ধূর্ততার সাথে কৌশলী হওয়া। 2006-এর অপশনগুলো দেখলে একটু কনফিউশন তৈরি হতে পারে। ইন্টেলিজেন্স, উইকেডনেস এসব দেয়া ছিল, কিন্তু শব্দটা আসলে নিছক সাধারণ বুদ্ধিমত্তা বা শুধু শয়তানির চেয়ে ক্রাফটিনেস বা চাতুর্যের সাথেই সবচেয়ে বেশি রিলেটেড। এটা এমন এক ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত বুদ্ধি যা বাকিগুলোর চেয়ে বেশ আলাদা। 2006 সালের পরীক্ষা থেকেই আর একটা ইম্পর্টেন্ট শব্দ হল ডিগনিফাইড, যার অর্থ হল মর্যাদাপূর্ণ। বানানের শেষে যে আইডি আছে সেদিকে কিন্তু অবশ্যই নজর দেবেন। শব্দটা এমন একজন মানুষকে বোঝায় যিনি খুব সম্মান আর স্থিরতার সাথে নিজেকে ক্যারি করেন। এটা মনে রাখার ট্রিকটা হল ডিগনিটি বা মর্যাদা একজন স্টেটলি বা রাজকীয় নেতা তৈরি করে। অপশনে থাকা এলিগেন্ট বা মার্জিত শব্দটা দেখে অনেকেরই সঠিক মনে হতে পারে, কিন্তু এক্সামিনাররা এখানে বিশেষভাবে স্টেটলি শব্দটাকে সবচেয়ে নির্ভুল সমার্থক শব্দ হিসেবে টার্গেট করেছিলেন। স্টেটলি মানে হল মহিমান্বিত বা চিত্তাকর্ষক, যা মর্যাদাপূর্ণ আচরণের সাথে একদম খাপে খাপে মিলে যায়। এবার আসা যাক আমাদের তৃতীয় এবং শেষ থিমে, ভুল এবং পরিণতি। কোনো বড় ভুল করে ফেলা এবং তার শাস্তি পাওয়ার মতো বেশ কিছু ড্রামাটিক শব্দ থাকছে এখানে। প্রথমেই এই শব্দটার বানানের দিকে খুব ভালো করে ফোকাস করুন। BUNGLE। সিলেবেলগুলো কিভাবে ভাঙছে সেটা খেয়াল করা খুব জরুরি, কারণ এই শব্দটা পরীক্ষার্থীদের প্রচুর ভোগায়। বঙ্গল শব্দটার বাংলা অর্থ হল গোলমাল করা বা খুব আনাড়ি একটা কাজ করে ফেলা। ইংরেজিতে জঙ্গল শব্দটার সাথে কিন্তু এর দারুণ একটা ছন্দ আছে। তাই মনে মনে একটা ছবি কল্পনা করে নিন। জঙ্গলে গিয়ে বাংলিং করা বা আনাড়িপনা করা একটা বিশাল ভুলের দিকে লিড করে। ব্যাস, চিত্রটা মাথায় সেট হয়ে গেল। 2006 সালের অপশনগুলো খেয়াল করলে দেখবেন এখানে ব্লন্ডার শব্দটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমার্থক শব্দ। কারণ একটা সাধারণ মিস্টেক আর একটা বাঙ্গাল্ড কাজের মধ্যে বিস্তর ফারাক আছে। গোলমাল করে ফেলা কাজটার তীব্রতা অনেক বেশি, যা ব্লন্ডার শব্দটা একদম নিখুঁতভাবে ধারণ করে। 2006 সালের পেপার থেকে নেয়া আমাদের একদম শেষ এবং অত্যন্ত ক্রুশিয়াল শব্দটার বানানে এবার নজর দেয়া যাক। REPRIMANDED। বিশেষ করে মাঝখানের RIRMN সিকোয়েন্সটা মেমোরিতে একদম লক করে নেওয়া প্রয়োজন। শব্দটা হল রিপ্রিম্যান্ডেড, যার অর্থ তিরস্কৃত হওয়া। এটা মূলত কোনো ফর্মাল বা শৃঙ্খলামূলক শাস্তিকে বোঝায়। মনে রাখার উপায়টা খুব দারুণ। খারাপ আচরণের রেপিটিশন করলে আপনাকে রিপ্রিম্যান্ডেড হতে হবে, মানে ওই রেপিটিশনের REP আর রিপ্রিম্যান্ডেডের REP জুড়ে দিলেই ব্রেনে এমন একটা লুপ তৈরি হবে যা আপনি চাইলেও আর ভুলতে পারবেন না। 2006 সালের এই MCQ অপশনগুলোর দিকে তাকালে আপনি নিজেই বুঝতে পারবেন যে রিভিউড হলো এখানকার একদম কারেক্ট অপশন। ওই যে আমরা একটু আগে বাঙ্গাল বা গোলমাল করার কথা বলছিলাম, ঠিক তারই পরিণতি বা শাস্তি হিসাবে এই রিভিউড শব্দটা একদম পারফেক্টলি ফিট করে যায়। আমাদের আজকের এই পুরো আলোচনাটা থেকে একটা জিনিস নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার, ভোকাবুলারি আয়ত্ত করা মানে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে অন্ধের মতো মুখস্থ করা নয়।
আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এই প্যাটার্ন আর থিমগুলোকে চিনে নেওয়ার মধ্যে। ভেবে দেখুন, মাত্র 4 বছরের পুরনো প্রশ্নপত্র ঘাটলেই যদি 8টা শব্দের মধ্যে এতগুলো প্যাটার্ন লুকিয়ে থাকতে দেখা যায়, তাহলে সম্পূর্ণ আর্কাইভে না জানি আরও কত ভাষাগত রহস্য আমাদের ডিকোড করার অপেক্ষায় বসে আছে। কি মনে হয় আপনাদের? WBCS পরীক্ষার কথা উঠলেই একটা বিষয় কিন্তু অনেক পরীক্ষার্থীর মনে বেশ ভয় ধরিয়ে দেয়, আর সেটা হলো ইংরেজি ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার। বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটলে এমন কিছু খটোমটে শব্দ চোখে পড়ে যা দেখে ঘাবড়ে যাওয়াটা ভীষণ স্বাভাবিক, কিন্তু আজ সেই ভয়ের একেবারে একটা পাকাপাকি বন্দোবস্ত হতে চলেছে। 1999 থেকে 2004 সাল পর্যন্ত আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কনফিউজিং শব্দগুলোকে আজ আমরা এমনভাবে বিশ্লেষণ করব যা একবার দেখলে আর ভোলা সম্ভব নয়। শব্দার্থ মনে রাখার ওই পুরনো পদ্ধতি, মানে ঘণ্টার পর ঘণ্টা একটানা মুখস্থ করাটা এখন একেবারেই সেকেলে। পরীক্ষার হলের ওই সাংঘাতিক চাপের মুখে মুখস্থবিদ্যা কিন্তু প্রায়শই ধোঁকা দেয়। তাই আমাদের তুনে থাকার সবচেয়ে মোক্ষম অস্ত্রটা হল নেমোনিক পদ্ধতি বা মেমোনিক মেথড। এই পদ্ধতিতে আমরা প্রতিটি কঠিন শব্দের সাথে একটা করে দারুণ চতুর আর মজার কাল্পনিক ছবি জুড়ে দেব। এই মানসিক কানেকশনগুলো একবার মগজে গেঁথে গেলে পরীক্ষার হলে সঠিক উত্তরটা একেবারে নিজে থেকেই মনে পড়ে যাবে, গ্যারান্টি। তো আজকে সেশনের কাঠামোটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে আমরা দেখব কথা এবং প্রতারণা সংক্রান্ত শব্দ, এরপর আসবে বিশৃঙ্খলা ও গভীরতা, তারপর থাকছে নমনীয় এবং সেরা শব্দগুলো, আর সবশেষে একটা র্যাপিড ফায়ার মেমোরি টেস্ট। ঠিক আছে, চলুন সোজা মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আমাদের প্রথম পর্ব, কথা এবং প্রতারণার শব্দ। প্রথমেই আসা যাক 2004 সালের WBCS পরীক্ষায় আসা একটা দারুণ শব্দে, লকুয়েশিয়াস। শব্দটা দেখলেই এর বানানটার দিকে একটু নজর দেওয়া জরুরি। এখানে কিউ আর ইউ এর ব্যবহার কিন্তু একটু আলাদা করে তোলে। ইংরেজিতে এর সমার্থক শব্দগুলো হলো টকেটিভ বা ভলিউবল, যার সোজা বাংলা অর্থ হলো বাচাল বা এমন কেউ যে প্রচুর কথা বলতে ভালোবাসে। এই বড়সড় আর খটমটে বানানওয়ালা শব্দটাকে চিরকালের জন্য মনে রাখার উপায় কি? খুব সোজা। লোকুয়েশাস শব্দটির প্রথম অংশ লোকুয়াকে একটু খেয়াল করলেই বোঝা যায় এটা শুনতে হুবহু বাংলা লোক বা লোকেরা শব্দটার মতো। আর আমরা সবাই জানি, যেখানে অনেক লোক জমায়েত হয় সেখানে প্রচুর কথাবার্তা বা গল্পগুজব তো হবেই। লোকরা প্রচুর কথা বলে, তাই লোকুয়েশাস মানেই হল বাচাল। একদম সিম্পল, তাই না? এবারের শব্দটা 2003 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া, বম্বাস্টিক। শব্দটা শুনলেই মনে হয় দারুণ ওজনদার কিছু একটা, কিন্তু এর অর্থ হল এমন কোনো বক্তব্য বা লেখা যা শুনতে খুব ভারিক্কি আর আকর্ষণীয় হলেও যার ভেতরে আসলে কোনো অর্থ বা সারমর্ম নেই, যাকে আমরা বাংলায় বলি শব্দাডম্বরপূর্ণ বা আরও সহজ কথায় ফাঁকা আওয়াজ। 2003 সালের পরীক্ষায় এই শব্দটার অর্থ হিসেবে যে অপশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো হলো পম্পাস এবং হাই সাউন্ডিং। WBCS ঠিক এইভাবেই শব্দভাণ্ডারের গভীরতা যাচাই করে। তারা দেখতে চায় বড় বড় শব্দের আড়ালে লুকিয়ে থাকা ওই আসল ফাঁপা অর্থটা ধরা যাচ্ছে কিনা। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে আমাদের পরবর্তী নেমোনিককে। বম্বাস্টিক শব্দের ভেতরেই লুকিয়ে আছে বম বা বোমা শব্দটা। কল্পনা করে নেওয়া যায় এমন একটা বিশাল বোমার কথা, যা ফাটলে প্রচণ্ড শব্দ হয় ঠিকই, কিন্তু আসলে কোনো ক্ষতি বা ইম্প্যাক্টই ফেলে না। এটা স্রেফ বড় বড় শব্দের একটা বোমা, যার ভেতরে বিন্দুমাত্র কোনো আসল অর্থ নেই। 2001 সালের পরীক্ষায় আসা আরেকটা বেশ বিভ্রান্তিকর শব্দ হল স্পিশিয়াস। এর শেষের CIOUS বানানটা কিন্তু বেশ ট্রিকি। এর অর্থ হল এমন কোনো যুক্তি বা কথা যা ওপর দেখলে একদম সঠিক বা যুক্তিসঙ্গত বলে মনে হয়, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় যে তা পুরোপুরি ভুল এবং বিভ্রান্তিকর। তো এই শব্দের সবচেয়ে মজার বিষয়টা হলো এর উচ্চারণ। স্পিশিয়াস উচ্চারণ করার সময় প্রথম অংশটা শুনতে একেবারে স্পিশিজ বা প্রজাতির শব্দটার মতো লাগে। মনে রাখা যেতে পারে এটা হলো এমন এক অদ্ভুত প্রজাতির যুক্তি যা বাইরে থেকে দেখতে একদম খাঁটি মনে হলেও আসলে 16 আনায় নকল বা ধোঁকা। চলুন এবার পরের অংশে যাওয়া যাক, আমাদের দ্বিতীয় পর্ব, বিশৃঙ্খলা এবং অতল গভীরতা। 2003 সালের প্রশ্নপত্র থেকে পাওয়া এই অতিকায় শব্দটা হল প্যান্ডেমোনিয়াম। সোর্স মেটেরিয়ালে দেয়া এর সমার্থক শব্দগুলো হল কেয়স, ডিসঅর্ডার এবং ওয়াইল্ড টুমল্ট, যার সহজ বাংলা অর্থ হল এমন একটা অবস্থা যেখানে চরম বিশৃঙ্খলা, হট্টগোল আর দিশেহারা পরিস্থিতি রাজত্ব করছে। এই বিশাল শব্দটাকে মনে রাখার উপায়টা রীতিমতো হাস্যকৌতুকপূর্ণ।
প্যান্ডেমিওনাম শব্দটাকে মাঝখান থেকে ভাঙলে আমরা দুটো পরিচিত জিনিস পাই, একটা পান্ডা বা পান্ডা এবং একটা হারমোনিয়াম বা হারমোনিয়াম। একবার চোখ বন্ধ করে কল্পনা করা যাক, একটা বিশাল আকৃতির বন্য পান্ডা যদি মনের সুখে একটা হারমোনিয়াম বাজাতে শুরু করে, তাহলে চারপাশের অবস্থাটা কেমন হবে? কান ফাটানো আওয়াজ আর চরম বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়। একই বছর অর্থাৎ ওই 2003 সালের পরীক্ষাতেই আসা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হল অ্যাবিসমাল। শব্দটার দুটো অর্থ আছে। আক্ষরিক বা ভৌতভাবে এর অর্থ হল এমন কিছু যা কোনো তল নেই, অর্থাৎ অতলস্পর্শী। আর রূপক অর্থে এটা বোঝায় এমন কিছু যা অত্যন্ত জঘন্য, ভয়ঙ্কর বা খুব খারাপ। পরীক্ষার খাতায় সাধারণত এই রূপক অর্থটা নিয়েই প্রশ্ন আসে। যেমন 2003 সালের মূল প্রশ্নে যে বাক্যটা দেওয়া হয়েছিল তাতে অ্যাবিসমাল ইগনোরেন্স ফ্রেজটা ব্যবহার করা হয়েছিল, যার অর্থ দাঁড়ায় অতলস্পর্শী অজ্ঞতা বা এমন অজ্ঞতা যার মাত্রা চরম এবং ভয়াবহ। আক্ষরিক গভীরতা এখানে রূপকভাবে মানুষের চরম মূর্খতাকে তুলে ধরছে। অ্যাবিসমাল শব্দটার মূল বা রুট ওয়ার্ডটি হল আবেস, যার মানে হল এক অন্ধকার, ভয়ঙ্কর, অতল গহ্বর। এই ছোট্ট জিনিসটা মনে রাখলেই পরিষ্কার হয়ে যায় যে অ্যাবিসমাল এমন একটা পরিস্থিতিকে বোঝায় যা একটা অতল গহ্বরের মতোই ভয়ঙ্কর এবং যা যে কোনো মূল্যে এড়িয়ে চলা উচিত। এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে, অর্থাৎ নতুন শব্দ শেখার শেষ ধাপে, নমনীয় এবং সেরা। 2000 সালের পরীক্ষায় একটা খুব সুন্দর শব্দ এসেছিল, প্লায়েবল। বানানটা বেশ ছিমছাম। এর অর্থ হল এমন কিছু যাকে খুব সহজেই বাঁকানো যায় বা নমনীয়। মানুষের ক্ষেত্রে এর অর্থ হল এমন একজন ব্যক্তি যাকে খুব সহজেই প্রভাবিত করা যায় বা নিজের মতে টেনে আনা যায়। পরীক্ষায় এই শব্দটার যে সমার্থক অপশনগুলো দেখা যায় সেগুলো হল ইজিলি ইনফ্লুয়েন্সড, ফ্লেক্সিবল এবং ইজিলি বেন্ট। অর্থাৎ এই একটা শব্দ একই সাথে কোনো বস্তুর ভৌতভাবে বাঁকা হওয়ার ক্ষমতা এবং কোনো মানুষের মানসিকভাবে প্রভাবিত হওয়ার প্রবণতাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। 2004 সালে প্রশ্নপত্রে জ্বলজ্বল করা এই অসাধারণ শব্দটা হল পিয়ারলেস। এর অর্থ হল এমন কেউ বা এমন কিছু যার সমকক্ষ আর কেউ নেই, এক কথায় বলতে গেলে একেবারে অতুলনীয় বা অদ্বিতীয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল শব্দটার গঠন প্রণালী। পিয়ারলেস শব্দটাকে ভাঙলে এর অর্থ জলের মতো পরিষ্কার হয়ে যায়। পিয়ার মানে হল সমকক্ষ বা সমপর্যায়ের কেউ, আর লেস মানে হল ছাড়া বা বিহীন। অর্থাৎ যার কোনো পিয়ার বা সমকক্ষ নেই সেই হল পিয়ারলেস বা অতুলনীয়। একেবারে লজিক্যাল, তাই না? আর এখন আমাদের সবচেয়ে মজাদার অংশ, পর্ব 4, র্যাপিড ফায়ার মেমোরি টেস্ট। চলুন দেখা যাক নেমোনিকগুলো সত্যিই কতটা কাজ করছে। আমাদের এই প্রশ্নটা দেখা যাক। প্রতারণার শব্দগুলো নিয়ে আলোচনা করার সময় আমরা এমন একটা শব্দ পড়েছিলাম যা শুনতে একটা সন্দেহজনক প্রজাতি বা স্পিসিসের মতো, আর যার মানে হল এমন যুক্তি যা দেখতে আসল মনে হলেও পুরোপুরি নকল। শব্দটা কি হতে পারে? একটু ভাবলেই কিন্তু মনে পড়ে যাবে। একদম সঠিক, শব্দটা হলো স্পেশাস। তাহলে দেখা গেল তো, শুধু গাদাগুচ্ছের মুখস্থ করার বদলে যদি আমরা শব্দগুলোর সাথে এরকম মজাদার ছবি আর গল্প জুড়ে নিই, তবে তা আজীবন মনে থাকে। এই নেমোনিকগুলোর সাহায্যে WBCS-এর মতো কঠিন পরীক্ষায় ইংরেজির ভোক্যাবুলারি অংশটিকে জয় করা কি এখন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই শক্তিশালী পদ্ধতিগুলো ব্যবহার করে ভোক্যাবুলারির পাহাড় টপকানো এখন শুধু সময়ের অপেক্ষা। আজকের এই এক্সপ্লেইনারটি দেখার পর শব্দভাণ্ডার সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাই যে বদলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। শেখার এই দারুণ যাত্রা চলতেই থাকুক।